হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রমিত স্পোর্টস ডেনে। আজকে আপনারা সবাই জানেন বাংলাদেশ ভার্সেস নেদারল্যান্ডসের আজকে অনেক ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ, যে ম্যাচ দিয়ে বেসিক্যালি এই গ্রুপের যেটাকে আমি সবসময় বলে আসছি গ্রুপ অফ ডেথ, সুপার 8-এর জন্য বাংলাদেশ অথবা নেদারল্যান্ড যে কোনো একজন কোয়ালিফাই করবে। তো এই ম্যাচ নিয়ে একটু কথা বলবো, বাংলাদেশের স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস, নেদারল্যান্ডের স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস নিয়ে একটু কথা বলবো। ফার্স্টে আমি নেদারল্যান্ড নিয়ে আসি। আসলে নেদারল্যান্ড নিয়ে এখন পর্যন্ত বলার মতো তেমন কিছু নাই এই ওয়ার্ল্ড কাপে, বাট আমরা গত 1-2 বছর ধরে নেদারল্যান্ডকে যেরকম টিম দেখছি, সেখানে আমার দেখে মনে হচ্ছে যে নেদারল্যান্ড ব্যাটিংটা খুব ভালো করে, তাদের ব্যাটিংটা খুব স্ট্রং, স্পেশালি 2-3 জন ব্যাটসম্যান আছে যারা আসলে খুব ভালো ব্যাটিং করে থাকছে, এবং এই ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচেও আমরা দেখেছি খুব ভালো ব্যাটিং করেছে। এবং আমি যদি বোলিংয়ে আসি নেদারল্যান্ডসে, বোলিংও আমি বলবো না যে খুব বেশি উইকনেসেস তাদের আছে, বাট দ্য অনলি উইকনেস আই ফাউন্ড ইন নেদারল্যান্ড ইজ দ্যাট স্পিনিং অ্যাটাক। এই কথাটা কেন, স্পিনিং অ্যাটাকটা আমি কেন বলছি, বিকজ আজকে আপনারা সবাই জানেন কিংস্টাউনে খেলা, ওয়েস্ট ইন্ডিজে খেলা, যেখানে আফটার 10 ইয়ার্স ব্রেক একটা কম্পিটিটিভ ক্রিকেট ম্যাচ তারা আয়োজন করছে, এবং এই ওয়ার্ল্ড কাপে কিন্তু ফার্স্ট ম্যাচ এই কিংস্টনে। সো উইকেট সম্বন্ধে তার মানে কোনো টিমেরই তেমন কোনো আইডিয়া নেই, বিকজ তারা এখানে আগে কোনো ম্যাচ খেলেনি। বাংলাদেশ আগে ম্যাচ খেলেছে, বাট যদি বলি এই ওয়ার্ল্ড কাপে কোনো ম্যাচ খেলেনি। তো সেটা একটা বাংলাদেশ বা ওই নেদারল্যান্ডসের জন্য একটা সেটব্যাক আমি বলবো, বিকজ কেমন উইকেট হবে, কেমন কন্ডিশন হবে সেই সম্বন্ধে আসলে কোনো টিমেরই কোনো ধারণা নেই। বাট আমরা এক্সপেক্ট করব যে নিউ ইয়র্কের থেকে যেগুলো দুটো ম্যাচ বাংলাদেশ নিউ ইয়র্কে খেলে এসেছে, সেটার থেকে বেটার উইকেট হবে এবং বেটার রান করার অপরচুনিটি থাকবে। ইভেন দো আমি এটাও এক্সপেক্ট করবো যে বলাররা যেন সেখানে সুবিধা পেয়ে থাকে। বাট আমরা সবাই জানি ওয়েস্ট ইন্ডিজের উইকেট কিন্তু একটু স্লো হয়, আবার কিছু উইকেটস খুব ভালো বাউন্স করে, বাট ব্যাটিং ফ্রেন্ডলি হয়, মোরলেস ব্যাটিং ফ্রেন্ডলি হয়। সো আমি যেটা বলছিলাম, নেদারল্যান্ডের স্পিনিং অ্যাটাকটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ এখানে একটু এগিয়ে আছে, বিকজ আপনারা সবাই জানেন বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ স্পিনার্স আছে, সাকিব আছে, ইশাদ খুব ভালো বল করছে, ইভেন মাহমুদুল্লাহ লাস্ট ম্যাচে খুব ভালো বল করেছে। সো ওই হিসেবে দেখলে স্পিনিং অ্যাটাকটা বাংলাদেশ একটু বেটার। এবং আমি যদি বোলিংয়ে আসি, তা ডেফিনেটলি আমি বলবো বাংলাদেশের বোলিং অ্যাটাক ইজ মাচ স্ট্রঙ্গার দেন নেদারল্যান্ড। আমি এই জন্যই বলছি, বিকজ লাস্ট কয়েকটা ম্যাচে যদি আমরা ধরি, বা আপনার লাস্ট 1-1.5 বছর 2 বছরও যদি আমরা দেখি, বাংলাদেশের পেস বোলিং অ্যাটাক আমার কাছে মনে হচ্ছে দ্য বেস্ট দ্যাট এভার বাংলাদেশ এভার প্রডিউসড। বিকজ আমার কাছে মনে হচ্ছে যে বোলিং অ্যাটাক পেস বোলিংয়ে বাংলাদেশ আছে, আপনার যদি আমি শরীফুল থেকে শুরু করি, আমি তাসকিন থেকে শুরু করি, ইভেন আপনি তানজিম সাকিব বা যারাই বল করছে, মুস্তাফিজ তার এক্সপিরিয়েন্স খুব কাজে লাগাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য বেস্ট পেস বোলিং অ্যাটাক বাংলাদেশ এখন পর্যন্ত প্রডিউস করতে পেরেছে। সো এটা একটা বড় অ্যাডভান্টেজ, এবং বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত যদি কোনো একটা জায়গায় স্ট্রাগল করে থাকে, দ্যাট ইজ দেয়ার ব্যাটিং। আমার কাছে মনে হয় বাংলাদেশের ব্যাটিংটা খুবই চিন্তার একটা জায়গা, বিকজ টু বি অনেস্ট বাংলাদেশের আমার কাছে মনে হয় এক্সেপ্ট তহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ, যেটা আমি আগের ভিডিওগুলোতেও বলেছি, বাংলাদেশের এই দুজন ব্যাটসম্যান ছাড়া আমার কাছে মনে হচ্ছে না কেউ রান করার মতো ফর্মে আছে। আমি বাজে ফর্মই বলবো, বা ভালো টাচে আছে। যদি ওপেনিং থেকে বলি, জুনিয়র তামিম আমার কাছে মনে হচ্ছে যে কিছু ম্যাচ সে রান করছে, কিছু ম্যাচ সে রান করতে পারছে না। সে প্রচুর শটস খেলতে যাচ্ছে, বিভিন্ন শটস খেলতে যাচ্ছে, তার শটসের পরিমাণটা অনেক বেশি আমার কাছে মনে হচ্ছে। ও আর্লিতে ও যখন ওপেনিংয়ে ব্যাটিং করতে যাচ্ছে, ওর কাছে মনে হচ্ছে ওভার দ্য টপ সে ইউজ করবে ভালো, সার্কেলটা ইউজ করবে ভালো। সেম গোজ উইথ শান্ত, লিটন। আই ডোন্ট নো হোয়াটস রং উইথ শান্ত এবং লিটন, বিকজ তারা বেসিক্যালি অনেক দিন ধরে বাংলাদেশ টিমকে সার্ভিস দিচ্ছে। সো তাদের আসলে এই ধরনের কন্ডিশন বা এই ধরনের মেজর টুর্নামেন্টসগুলোতে পারফর্ম করাটা ইটস ভেরি ম্যান্ডেটরি। আর যেহেতু শান্ত বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, তার উচিত স্ট্রাইক রেটটাও একটু বাড়ানো। উই অল নো হোয়াট লিটন ক্যান ডু, বাট যেহেতু লিটনও রান করছে না, সো আলটিমেটলি শান্ত, লিটন, জুনিয়র তামিম এই তিনজনের উপর আসলে ওপেনিংয়ের যে তিন নাম্বার পর্যন্ত জায়গাটা, এটার উপর প্রেশার চলে আসে। দেন তহিদ হৃদয় এসে মাঝখানে রান করছে, উইচ ইজ বাংলাদেশের জন্য একটা পজিটিভ সাইন, এবং যেভাবে ও ব্যাটিং করছে দিস ইজ আনবিলিভেবল। আমার কাছে মনেই হয় না তহিদ হৃদয়
বাংলাদেশ টিমে খুব রিসেন্টলি ইন করেছে। সো এটা একটা বড় অ্যাডভান্টেজ। নিচে আমি বলছি মাহমুদুল রিয়াদ রান করছে, এবং মাহমুদুল রিয়াদের সম্বন্ধে যত বলবো আসলে ততই কম বলা হবে। মানে ও বেসিক্যালি বাংলাদেশকে এখন পর্যন্ত লাইফ সেভারই বলবো, যে কোনো মুমেন্টেই সে ম্যাচ ঘুরিয়ে দিচ্ছে, এবং হি হ্যাজ এ ভেরি গুড স্ট্রাইক রেট, প্লাস হচ্ছে ওর পাওয়ার শটসও আছে। সো এছাড়া আসলে নিচের দিকেও যদি যাই, আমি এক্সপেক্ট করেছিলাম রিশাদ আসলে অলরাউন্ডার হিসেবে টিমে খেলবে, এবং রিশাদের ব্যাটিংটাও খুব কাজে দিবে, বিকজ আমরা হোম সিরিজে দেখেছি রিশাদ খুব ভালো ব্যাটিং করে। আমি যদি জাকির আলী অনেক লাস্ট ম্যাচে ও খেলেছে সৌম্য সরকারের জায়গায়, আমি যদি মনে করি যদি এই টিমটাই আজকে নেদারল্যান্ডের সাথে খেলে, জাকির আলী অনেকেরও আসলে এখন প্রুফ করার জায়গা চলে এসছে, বিকজ ও যেই রেপুটেশন নিয়ে বাংলাদেশ টিমে ঢুকেছে, আমার কাছে মনে হয় সেটা এখন প্রমাণ করার সময়। অনেকগুলো ম্যাচই, আমি বলবো না অনেক বেশি ম্যাচ খেলে ফেলেছে, বাট মোরাললেস যতগুলো ম্যাচ খেলেছে আমার কাছে মনে হয় এখন ওর প্রুফ করার সময় চলে এসছে, ওর আসলে দেখানোর সময় চলে আসছে যে না, হোয়াট হি ক্যান ডু ফর বাংলাদেশ অ্যাট দ্য লেটার হাফ, আমি যদি বলি ব্যাটিং অর্ডারে। এছাড়া আমার কাছে মনে হয় বাংলাদেশের একটাই নেগেটিভ সাইড, সেটা হচ্ছে তাদের ব্যাটিংটা। আমার মনে হয় টপ অর্ডার যদি ভালো ব্যাটিং করে তাহলে নিচের দিকে রান করাটা, যারা নিচে রান করছে রিয়াদ, ইভেন তহিদ হৃদয়, ওদের জন্য একটু ইজি হয়ে যায়। বাট এটাও একটা মাথায় রাখতে হবে যে সব দিন সব প্লেয়ার খেলবে না। আমরা এখন পর্যন্ত তহিদ হৃদয়, মাহমুদুল রিয়াদের কাছ থেকে রান দেখছি, বাট হয়তো আজকে আমরা নাও দেখতে পারি। তো অন্য ব্যাটসম্যানদের আসলে এখন ক্যাশ ইন করার সময় চলে আসছে। এখন এমন একটা স্টেজে বাংলাদেশ চলে আসছে যে এইখান থেকে আসলে বাংলাদেশ যদি আজকে ম্যাচটা জিতে যায়, তাহলে কিন্তু বাংলাদেশ আপনার সুপার এইটের জন্য কোয়ালিফাই করার জন্য অনেক দূর এগিয়ে যাবে। আমি বলবো না ফুললি তারা কোয়ালিফাই করবে, বাট স্টিল নেপালের সাথে খেলা বাকি আছে। সো আমার মনে হয় নেপালের থেকে নেদারল্যান্ড একটু শক্তিশালী দল। তো সেক্ষেত্রে আজকে ম্যাচটা খুব কম্পিটিটিভ হবে। নেদারল্যান্ডও আমি মোরালেস মনে করি বাংলাদেশ টিমের মতোই কাছাকাছি শক্তি তাদের। কিছু উইকনেস তো সব টিমেরই আছে, সো নেদারল্যান্ড টিমেরও আছে, বাংলাদেশ টিমেরও আছে। সো আমি এক্সপেক্ট করবো আজকের ম্যাচটা খুব কম্পিটিটিভ হবে। আর উইকেট নিয়ে যদি আমি কথা বলি, যেহেতু উইকেট সম্বন্ধে তেমন কোনো টিমের আইডিয়া নেই, বা এখন পর্যন্ত জন্য কোনো খেলা হয়নি, সো পাস্ট এক্সপিরিয়েন্স যতটুকু বলতে পারি যে উইকেটটা মেবি আপনার ব্যাটিং ফ্রেন্ডলি হবে, বাট এখানে বলারও হেল্প পাবে। সো আমার মনে হয় যে টসে জিতবে এই ধরনের ইম্পর্টেন্ট ম্যাচে, আমার মনে হয় আজকের ম্যাচে অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় পরে ব্যাটিং করাটা বাংলাদেশের জন্য বেটার হবে, বিকজ উইকেটের কন্ডিশনটাও বোঝা, বা ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনটা বোঝার একটু সময় সব টিমেরই প্রয়োজন। সো বাংলাদেশ যদি টসে জিতে, আমি রিকোয়েস্ট করব ক্যাপ্টেনকে বা টিম ম্যানেজমেন্টে কি ডিসিশন আমি জানি না, যে তারা যেন আগে বোলিং করে, এবং বোলিংটা যেহেতু বাংলাদেশে ভালো হচ্ছে, তো আমি এক্সপেক্ট করবো এই বোলিং দিয়ে আসলে যে কোনো টিমকে 120-130 রানসের মধ্যে আটকিয়ে ফেলা যায়। এবং টার্গেটে যদি আমি আসি, তাহলে আমি মনে করি নট মোর দেন 140 রানস বাংলাদেশ যদি আগে বোলিং করে, আমার মনে হয় অপোনেন্ট টিমকে 140-এর মধ্যে বেঁধে দিলে বাংলাদেশের জন্য একটু কম্পিটিটিভ হয়ে যাবে, বিকজ আমি মনে করি বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপ এক্সেপ্ট 2-3 জন ছাড়া আসলে রান কেউ করছে না। সো 140-এর বেশি রান হলে বাংলাদেশের জন্য একটা প্রেশার হয়ে যাবে। সো আমি মনে করি 140-এর মধ্যে রান করাটাই আমার যদি বেঁধে দিতে পারে খুব ভালো। আর যদি বাংলাদেশ আগে ব্যাটিং করে, তাহলে আমি এক্সপেক্ট করবো যে মোর দেন 140-150 প্লাস যদি এখানে রান হয়, তাহলে বাংলাদেশের জন্য একটু সেফ হবে বলারদের জন্য। সো এই বলে আজকে এখানেই শেষ করছি। সবাই আমার পেজের সাথে যুক্ত থাকবেন, এবং আজকে শুভকামনা থাকলো এই বলে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।